স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুইজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি শম্পা বিশ্বাস। উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। এখানে যেই ঘটনার সাথে জড়িত থাকুক না কেন, তার তদন্ত হবে এবং সে যেই হোক না কেন তার বিচার হবে। গালিব, পাহাড়ি এবং বাঙালিদের সংঘর্ষের জেরে এখনও থমথমে রাঙামাটি এবং খাগড়াছড়ির অবস্থা। তদন্ত করবে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি এবং দোষী যারা আছেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে শম্পা, কিন্তু 3 পার্বত্য জেলায় 72 ঘন্টার সড়ক এবং নৌ অবরোধ চলছে। এনে সান্ধ্যবাজারে জানাবো বিস্তারিত। জাতি প্রত্যাশা করে বিচার বিভাগ যে কোনো ধরনের দুর্নীতি কিংবা সিন্ডিকেট মুক্ত থাক। আমরা ঢালাও মামলা বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা, মানুষের জীবন জীবিকাকে নিশ্চিহ্ন করা, ক্রন্দন সৃষ্টি করা, সেটা থেকে বের হতে চাই। বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কার্যকর রূপে পৃথক না হওয়া। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য পরিপূর্ণ প্রস্তাব প্রস্তুতক্রমে আমরা শীঘ্রই আইন মন্ত্রণালয়ে প্রেরণ করব। নতুন অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই কিন্তু বিভিন্ন বিষয়, বিভিন্ন জায়গায় সংস্কারের কথা বলা হচ্ছে। সেই জায়গায় দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্সের নীতি দেখিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে বিচার বিভাগের প্রধান বিচারপতি। এবং সেই সাথে তিনি কিছু সংস্কার প্রস্তাব দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে বিচারক নিয়োগ এবং সেই সাথে আলাদা সচিবালয় প্রতিষ্ঠা। রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধা না রেখে তার উপর প্রতিহিংসা পরায়ণ হয়ে তাকে মেরে ফেলা, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছে তো এটা আশা করাই যায় না। মর্মান্তিক দুটো ঘটনা, অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। যারা এটা ঘটিয়েছে তারা জেনারেল স্টুডেন্টসকে রিপ্রেজেন্ট করে না। নিজের হাতে আইন তুলে নেওয়া, এই কালচার এখান থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। যারা করেছে তাদেরকে অতি দ্রুত মার্ডার কেসের আসামি করা উচিত। আবার সেই অবিচার গায়াবী মামলা আসামি যদি করা হয় মানুষকে, তাহলে মানুষের মানবাধিকার ভুলুণ্ঠিত হবে। গালিব, দেশে মব জাস্টিস নামে বেশ কয়েকদিন ধরে একটি আতঙ্কই বলা চলে যে শুরু হয়েছে এবং এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের অপরাধের দ্রুত বিচার করতে হবে। সেই সাথে এই যে আইন নিজের হাতে তুলে নেওয়ার যে প্রবণতা, সেটি বন্ধ করতে হবে। আসলে শীঘ্রই এই বিষয়ে আসলে ব্যবস্থা নিলেই এই মব জাস্টিসের যে প্রবণতা সেটি আসলে কমে আসতে পারে। সান্ধ্যবাজারে এ নিয়ে বিস্তারিত জানাবো, তবে শুরুতেই পাহাড়ের অস্থিরতা প্রসঙ্গ। খাগড়াছড়ির দিঘি নালায় এখনও থমথমে অবস্থা। পোড়া ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অসহায় বাসিন্দারা। সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ। অপ্রীতিকর অবস্থা এড়াতে পাহারা দিচ্ছে পাহাড়ি বাঙালিরাও। সকাল 6টা থেকে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে সড়ক ও নৌপথে চলছে 72 ঘন্টার অবরোধ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে পার্বত্য এলাকা পরিদর্শন করেছেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। দোষীদের কেউ ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দেন তারা। খাগড়াছড়ি থেকে আরও জানাচ্ছেন হোসাইন জিয়াদ। পুড়ে ছাই হয়ে যাওয়া খাগড়াছড়ির দিঘিনালা বাজার, এখান থেকেই ঘটনার সূত্রপাত। ছায়া বিলানো সবুজ গাছের পাতা ধূসর মলিন। ঘটনার ভয়াবহতার সাক্ষী হয়ে শতবর্ষী বটগাছ দাঁড়িয়ে আছে দিঘিনালা বাজারের মাঝে, আর নিচে একই আগুনে পুড়েছে পাহাড়ি বাঙালি সবারই ব্যবসা প্রতিষ্ঠান, সহায় সম্বলহীন শত শত দোকানি। দিঘিনালা বাজারের চারপাশেই এখন এমন ধ্বংসস্তূপ। পুড়ে যাওয়া মোটরসাইকেল, জেনারেটর কিংবা সিলিন্ডার জানান দিচ্ছে সেদিনের ভয়াবহতা। জানান মিছিলে সামান্য ঢিল মারা নিয়ে ঘটনার সূত্রপাত। শুরু হয় দাঙ্গা। 3 দিন হইতে অবস্থা খুব খারাপ, এখন বন্ধ করে চলে যাচ্ছি বাসায়। আমরা ভিতরে যাচ্ছি না, ওরাও আসতেছে না, এই জন্য একটু থমথমের মধ্যে আছে সবাই। গাড়ি ঘোড়া চলে না, মারামারি হাজানি। এখন তো অনেক মানুষের কি সম্মুখীন বিপদের মুখেই আছে।
পুড়ে যাওয়া মালামালে নিজের ভবিষ্যৎ খুঁজছেন নিঃস্ব এ দোকানি। ডাঙায় আয় উপার্জনের পথ হারিয়ে দিশেহারা নির্ময়ের এসব মানুষ। আমাদের দোকানে যা মাল ছিল, আমাদের দোকানের যে ফ্রিজ ছিল, সব ভেঙে চুরে লুটপাট করে সব ভেঙে দিয়ে চলে গেছে। হোটেলটা আমার সব একমাত্র অবলম্বন, স্বাস্থ্য মূল্যতা কি দিয়ে আমরা লেখাপড়া শিখব দুইটা ছেলেকে। সরকারের কাছে আকুল আবেদন করব, আমরা যারা ক্ষতিগ্রস্ত, পাহাড়ি হোক বাঙালি হোক, সকলকে যাতে সহযোগিতা করা হয়। ঘটনার 3 দিন পরও চাপা আতঙ্ক পুরো এলাকা জুড়ে। দীঘিনালার এই আগুন ছড়িয়েছে পুরো 3 পার্বত্য জেলায়। দুই পক্ষে মিছিল মিটিং সমাবেশ ছড়িয়েছে উদ্বেগ। সহায় সম্বল হারানো এসব মানুষ এখন উল্টো পড়েছেন জীবন নিয়ে আতঙ্কে। পাড়ায় পাড়ায় চাপা উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। এই দোকানপাট যেগুলো পোড়া গেছে, এখানে বাঙালিও আছে পাহাড়িও আছে, উভয়ের দোকানপাট পোড়া গেছে, ক্ষয়ক্ষতি কিন্তু উভয়ের হয়েছে। পার্বত্য চট্টগ্রাম 1997 সালে যে শক্তি, সেই শক্তির বিষয়ে যদি আমরা একটু পেছনে তাকাই, তাহলে এই শক্তি অবশ্যই জরুরিভাবে বাস্তবায়নের ক্ষেত্রে সরকারকে এগিয়ে যেতে হবে বলে আমি মনে করি। তবে এরই মধ্যে সড়কে কড়া অবস্থান নিয়েছে বিজিবি, সেনাবাহিনী, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী। পাড়ায় পাড়ায় পাহারা বসিয়েছেন পাহাড়ি বাঙালি। শত বছর একসাথে বসবাসের ঐতিহ্য যেন এই আগুনে শেষ না হয়, সে চেষ্টা সবার। সামান্য একটা জিনিস নিয়ে ছবি তুললাম, এটা নিয়ে হয় রইবে, কিন্তু সেদিকে নাক না গলাটা সবচেয়ে বেটার হয়। আমাদের পাহাড়ি বাঙালি আমরা সবাই একজনের সাথে একজনের মিশিয়ে ইনশাল্লাহ চলতে চাই। অবরোধ ডাকছে, যার কারণে গাড়ি ঘোড়া একটু কম চলতেছে, কিন্তু দোকানপাট খোলা আছে, বাজারে বিভিন্ন দেখবেন দোকানপাট খোলা আছে, কিছু যানবাহন চলতেছে এবং পাহাড়ি বাঙালি মোটামুটি এখন অনেক শান্ত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দীঘিনালা বাজার পরিদর্শন করেন উপদেষ্টা নাহিদ ইসলাম। খাগড়াছড়ি আসেন সরকারের স্বরাষ্ট্র, স্থানীয় সরকার ও পার্বত্য বিষয়ক উপদেষ্টা। মতবিনিময় করেন সব পক্ষের সাথে। ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দেন তারা। এখানে যেই ঘটনার সাথে জড়িত থাকুক না কেন, তার তদন্ত হবে এবং সে যেই হোক না কেন তার বিচার হবে। সে পাহাড়ি বাঙালি এটা আমরা বিবেচনা করবো না। একইভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে পাহাড়ি হোক বাঙালি হোক, তার ক্ষতিপূরণ আমরা দিব। এদিকে 3 পার্বত্য জেলায় চলছে 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ। এতে স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য, ফল ফসল বিক্রি। যানবাহন না চলায় বিপাকে সাধারণ মানুষ। হোসাইন জিয়াদ, এখন খাগড়াছড়ি। এদিকে রাঙামাটিতে এখনো জারি আছে 144 ধারা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পাহাড়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। আরো জানাচ্ছেন জিয়াউর রহমান জুয়েল। বাঙালি পাহাড়িদের সংঘর্ষে রাঙামাটি বনরূপা বাজার এখনো যেন বিধ্বস্ত জনপদ। হামলায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাণ্ডবের চিহ্ন। যে কোনো অপ্রীতিকর ও সংঘর্ষের ঘটনা এড়াতে রাঙামাটির গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। জারি করা হয় 144 ধারা। এদিকে শনিবার সকাল 6টা থেকে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে সিএসটি ব্লকেড নামে সড়ক ও নৌপথে চলছে 72 ঘন্টার অবরোধ। বিক্ষুব্ধ যুগ্ম ছাত্র জনতার ব্যানারে এই অবরোধ কর্মসূচি পালন করছে পাহাড়িরা। চলমান পরিস্থিতি পর্যবেক্ষণে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে রাঙামাটি ও খাগড়াছড়ি পরিদর্শন করেন সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সাথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা হাসান আরিফ। রাঙামাটি সেনাজোনে বিশেষ আইনশৃঙ্খলা সভায় বক্তব্য রাখেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হুঁশিয়ারি দেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না। ভবিষ্যতে যদি বিশৃঙ্খলা করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার। এই যে ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। ভবিষ্যতে যদি তারা আবার চেষ্টা করে, তাদের যে হাত, এটা আমরা কিন্তু ভেঙে দিব। বৈঠক করেন বিভিন্ন রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে। যারা সম্প্রীতি চায় না, যারা গত 54 বছর পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র করে বিভিন্নভাবে উস্কানি দিয়ে এখানে হত্যা করেছে, গুম করেছে, হয়রানি করেছে, অস্থিতিশীল পরিস্থিতি যারা সৃষ্টি করেছে, এটা তাদেরই একটা কাজ। এই ধরনের ঘটনা যাতে আর কোনোভাবে পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য সবাইকে সম্প্রীতি এবং সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। তদন্ত কমিটি করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি ওঠে বৈঠক থেকে। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি।
পাহাড়ের ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড, হত্যার দায় রাষ্ট্রকে নিতে হবে, এমন মন্তব্য করেছেন আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে খাগড়াছড়ি ও রাঙামাটিতে আদিবাসীদের ওপর হামলা, হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত সমাবেশে দোষীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান তারা। বিক্ষোভ সমাবেশে অংশ নেন আদিবাসী ছাত্র, যুব ও সাধারণ জনতা। এ সময় আহতদের চিকিৎসার ব্যয় সরকারকে বহন করার দাবি জানান তারা। সেই সঙ্গে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের কথা বলেন বক্তারা। বলেন, পাহাড়ে আগুন জ্বললে রাজপথে অবস্থান নেবে আদিবাসীরা। যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারকে যথাযোগ্য একটা ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে এবং তাদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকে। সেই সাথে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্রকে গ্রহণ করতে হবে এবং সেই সাথে যারা সেখানে হত্যাকাণ্ডে জড়িত ছিলেন এবং যারা উস্কানি দিয়েছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে। নতুন বাংলাদেশের স্বপ্ন এখনো অধরা। বিভিন্ন স্থানে মব জাস্টিস, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে গণপিটুনির মতো ঘটনায় ম্লান হয়েছে ছাত্র জনতার অর্জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন একটি চক্র উস্কে দিচ্ছে এসব ঘটনা, আর বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের অপরাধে দোষীদের দ্রুত বিচার করতেই হবে। আর জানাচ্ছেন শাহাদাত অভ্র। দেশের যে কোনো সংকটে ন্যায় বিচারের দাবিতে সব সময় সোচ্চার থাকে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেই বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে তোফাজ্জলের মৃত্যুতে স্তম্ভিত পুরো দেশ। পাঁচই আগস্টের পর নতুন বাংলাদেশের স্বপ্ন সবার চোখে। তখন কি বার্তা দেয় এমন মৃত্যু? বিভিন্ন ধরনের শত্রু থাকতে পারে, কিন্তু তার অর্থ এই না যে কোনো রকম রাষ্ট্রের আইনের প্রতি শ্রদ্ধা না রেখে তার উপর প্রতিহিংসা পরায়ণ হয়ে তাকে মেরে ফেলা। এটা এর চেয়ে জঘন্যতম অপরাধ তো আর কিছু হতে পারে না। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে তো এটা আশা করাই যায় না। আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হত্যাকারী, সেটা শুনতেও আমাদের কারো ভালো লাগছে না। তো ঢাকা বিশ্ববিদ্যালয় তো আমাদের সবার কাছে একটা সম্মানের জায়গা, ঠিক একইভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্লেষকরা বলছেন, গণপিটুনিতে হত্যার সব ঘটনা মর্মান্তিক ও অগ্রহণযোগ্য। কোনো সভ্য সমাজে এমন ঘটনা ঘটতে পারে না। মর্মান্তিক দুটো ঘটনা, অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। যারা এটা ঘটিয়েছে তারা, আমার বিশ্বাস, তারা জেনারেল স্টুডেন্টসকে রিপ্রেজেন্ট করে না। ভেরি স্মল গ্রুপ অফ পিপল। তাদেরকে আইনের আওতায় আনতেই হবে। আইন নিজের হাতে তোলার কোনো সুযোগ নাই। এই জিনিসগুলোকে ইনভেস্টিগেট করে তারাই করবে, কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়া, এই কালচার এখান থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। যারা করেছে তাদেরকে অতি দ্রুত মার্ডার কেসের আসামি করা উচিত, অ্যারেস্ট করা উচিত এবং বিচারের মুখোমুখি করা উচিত। এবং এই বিচার এত দ্রুত করা উচিত যেন সকলের জন্য একটা দৃষ্টান্ত স্বরূপ হয়ে থাকে। অতীতের রাজনৈতিক পরিচয়ের কারণে অত্যাচার নির্যাতনের ঘটনা ঘটেছে। নতুন বাংলাদেশে এমন ঘটনা কোনোভাবেই কাম্য নয়। এর পুনরাবৃত্তি বন্ধে জড়িতদের দ্রুত সময়ে বিচারের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। আবার সেই অন্যায়, অত্যাচার, অবিচার, গায়াবী মামলা আসামি যদি করা হয় মানুষকে, তাহলে মানুষের মানবাধিকার ভুলুণ্ঠিত হবে। এতে নতুন বাংলাদেশের কনসেপ্ট মুখ থুবড়ে পড়বে। এমন পদক্ষেপ নিতে হবে যেন এই ধরনের ঘটনা একটিও ঘটতে না পারে। আর যদি ঘটেও কোনোটা, তড়িৎ গতিতে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা উচিত এবং বিচারটাও যেন দীর্ঘসূত্রিতায় না হয় সেটাও খেয়াল করা উচিত, যেন মানুষ বুঝতে পারে নতুন বাংলাদেশ আসলেই নতুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 6 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রপারলি ইনভেস্টিগেট করা হবে বলে আমি বিশ্বাস করি। যে তোমার ইনকোয়ারি কমিটি যেটা গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তারাও এটাকে গভীরভাবে তদন্ত করবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডেফিনেটলি যারা দোষী তারা বেরিয়ে আসবে। হঠাৎ করেই একের পর এক গণপিটুনিতে হত্যার ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ চক্র রয়েছে বলে অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়কের। এই যে মবক্রেসি চলতেছে তার মধ্যে অন্যতম বড় ইন্ধনদাতা হচ্ছে এই ফ্যাসিস্টের যেই অংশটা বাংলাদেশ এখন রয়ে গেছে, এই আওয়ামী লীগের দোসর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু থেকেই এই জিনিসটা খুবই গ্রেভলি কনসার্নে নিয়েছে। 5 তারিখ দিবাগত রাত থেকেই এই মব জাস্টিস বা মব ক্রাইম যেটাকেই বলেন না কেন, সেটাকে কিন্তু বন্ধ করার জন্য
তারা হচ্ছে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ কিন্তু নিয়ে এসেছে। নিরপরাধ যেন সেখানে শাস্তি না পান এবং অপরাধের মাত্রা অনুযায়ী যেন সেটাকে বিচার করা হয়। যারা সমন্বয়কারী তারাও এটাকে দারুণভাবে নিন্দা করেছে, তাদের রিয়াকশন এক্সপ্রেস করেছে ফেসবুকে সাফিসিয়েন্টলি। তারা কিন্তু এবং তার অন্যান্য সংগঠনও বলছে এটাকে নিন্দা করছে। দিস ইজ গুড সাইন, বাট অ্যাট দ্য সেম টাইম যে স্মল কমিউনিটি এটা করলো, দে মাস্ট বি ব্রট টু বুক। এই চক্রকে প্রতিহতে ব্যর্থ হলে নতুন বাংলাদেশের স্বপ্ন অধরাই থেকে যাবে বলে মনে করেন তিনি। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতে আলাদা সচিবালয় গঠনের কথা জানালেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। দায়িত্ব নেয়ার পর নিম্ন আদালতের প্রায় 2000 বিচারকের সামনে অভিভাষণের রোডম্যাপ তুলে ধরলেন তিনি, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থান। এছাড়া উচ্চ আদালতের বিচারপতি নিয়োগে আইন প্রণয়ন, মেধার ভিত্তিতে পদোন্নতি ও নিয়োগের দৃঢ় ঘোষণা দিলেন তিনি। এই অনুষ্ঠানে বিচার বিভাগ সংস্কার কমিটির প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মুমিনুর রহমান উপস্থিত ছিলেন। আরও জানাচ্ছেন জাহিদ হাসান। গেল 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন সরকারের দায়িত্ব নেয় নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরেই রাষ্ট্রের বিভিন্ন বিভাগের সংস্কার করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিচারিক সেবা প্রদানের সাথে এসবের ধারাবাহিকতায় প্রধান বিচারপতি বিচার বিভাগ নিয়ে জাতির সামনে রোডম্যাপ তুলে ধরতেই এই ভাষণের আয়োজন করেন। সকাল থেকেই অনুষ্ঠানে যোগ দেন সুপ্রিম কোর্টের 2 বিভাগের বিচারপতিগণ। সারা দেশের নিম্ন আদালতের বিচারকরাও যোগ দেন। শনিবার সকালে সুপ্রিম কোর্টের গার্ডেন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। বিভাগের জন্য পর্যাপ্ত বাজেট বরাদ্দ, রক্তের বিনিময়ে পাওয়া রাষ্ট্র সংস্কারের সুযোগ কাজে লাগাতেই বিচার বিভাগের সকল বিচারকদের মিলন মেলার আয়োজন করা হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন 2 বিচারক। নিম্ন আদালতের বিচারকদের প্রত্যাশা ও সমস্যা তুলে ধরেন তারা। রাষ্ট্রের 3টি অঙ্গের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ বিচার বিভাগ হলেও আমরা বাজেট বৈষম্যের শিকার। আমরা জনগণের সেবায় ন্যায় বিচার প্রতিষ্ঠায় সর্বদা সচেষ্ট। বিচার বিভাগের নীরবতা দেশের আইনের শাসনের পথে সবচেয়ে বড় বাধা। বিচার বিভাগে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি হচ্ছে বলে অভিযোগ করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আমি বিশ্বাস এবং প্রত্যাশা করি নতুন সরকারের অন্যতম প্রথম প্রতিশ্রুতি হবে একটি স্বাধীন সার্বভৌম বিচার ব্যবস্থা এবং সে বিষয়ে বর্তমান সরকার বদ্ধপরিকর। বিচার বিভাগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি, বা যা অর্থনৈতিক বা বুদ্ধিভিত্তিক দুর্নীতি হতে পারে। অনুষ্ঠানে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ঢালাও মামলা ও আদালত চত্বরে আসামিদের ওপর হামলা বন্ধে বিচারকদের ভূমিকা রাখার আহ্বান জানান। বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। আমরা প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা ঢালাও মামলা বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা, মানুষের জীবন জীবিকাকে নিশ্চিহ্ন করা, মানুষের ক্রমাগত ক্ষত ক্রোধ ক্রন্দন সৃষ্টি করা, সেটা থেকে বের হতে চাই। পরে বিচার বিভাগ নিয়ে রোডম্যাপ তুলে ধরেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করাই স্বাধীন বিচার বিভাগের পূর্ব শর্ত বলে মনে করেন প্রধান বিচারপতি। বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কার্যকর রূপে পৃথক না হওয়া। বাংলাদেশের নির্বাচন কমিশন সচিবালয় এবং জাতীয় সংসদ সচিবালয় এর ন্যায় বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার জন্য পরিপূর্ণ প্রস্তাব প্রস্তুতক্রমে আমরা শীঘ্রই আইন মন্ত্রণালয়ে প্রেরণ করব। আমার অন্যতম কাজ হবে বিচারকগণের যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করা। মামলার জট কমানো, বিচারের দীর্ঘসূত্রতা কমানো সহ দুর্নীতি বন্ধে জিরো টলারেন্সের হুঁশিয়ারি দিয়েছেন বিচার বিভাগের প্রধান। বিচার বিভাগ পূর্বের শাসন আমলের ন্যায় ভীতু ও আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হতে না পারে। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট আইন প্রণয়ন করতে হবে। চাঞ্চল্যকর সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রদানের জন্য ইতিমধ্যে 111 বার সময় নেওয়া হয়েছে। এটা কিছুতেই কাম্য হতে পারে না। বিচারকদের জবাবদিহিতা নিশ্চিত করা ও বিচার বিভাগের দুর্নীতি বন্ধ করতে আমি বদ্ধপরিকর।
রাজনৈতিক আদর্শের ঊর্ধ্বে উঠে ন্যায় বিচার প্রতিষ্ঠা, বিচারকদের নিরাপত্তা, আবাসন সমস্যার সমাধান করার উপর জোর দেন প্রধান বিচারপতি। স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব, মামলা অনুপাতে বিচারকের নিদারুণ স্বল্পতা, আদালতগুলোর অবকাঠামোগত সংকট। জাহিদ হাসান, এখন ঢাকা। দেখছেন শান্তবাজার। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। বিশ্ব নেতাদের অংশগ্রহণের সবচেয়ে বড় সম্মেলনের প্রথম দিন তরুণ ও যুবকদের আগামীর বিশ্ব গড়তে আহ্বান জানানো হয়। জাতিসংঘ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অংশ নিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরবেন বলে প্রত্যাশা করেছেন বিশ্লেষকরা। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন মাহমুদ রাকিব। সারি সারি পতাকার ভিড়ে মাথা উঁচু করে উঠছে লাল সবুজের বাংলাদেশের জাতীয় পতাকাও। নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দফতরের সামনে নীল আকাশ আর চকচকে রোদে পতাকাগুলো জ্বলজ্বল করছে। শতাধিক দেশের এসব পতাকা আর নানা বর্ণের মানুষের আগমন জানান দিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সম্মেলন জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের। যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার সকাল ৯টায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী এই বিশ্ব সম্মেলন, যেখানে বিশ্ব রাজনীতি, অর্থনীতি এর পরিবেশ বিষয়ে বিশ্ব নেতাদের মাঝে নানান আলাপ আলোচনা আর দিন দরবার হওয়ার কথা। সম্মেলনের প্রথম দিন সকালে জাতিসংঘ সদর দফতরের সামনে সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক পুলিশ সব ধরনের প্রস্তুতি সম্পন্নের কথা জানায়। যেহেতু শতাধিক রাষ্ট্রপ্রধান এই সম্মেলনে অংশ নিতে নিউ ইয়র্ক আসছেন, তাই পুরো শহরকে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে বলে জানান নিউ ইয়র্ক পুলিশ প্রধান। এবারের জাতিসংঘ সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলন 10 দিনব্যাপী হলেও তিনি অংশ নেবেন 24 থেকে 27 সেপ্টেম্বর, 3 দিন। সম্মেলনের বিভিন্ন আয়োজনের পাশাপাশি ডক্টর ইউনূসের সাথে পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, জার্মানি ও নেদারল্যান্ড সহ প্রায় 10টি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ মহাসচিবের সাথেও আলাদা বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। অংশ নেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সংবর্ধনা অনুষ্ঠানেও। বাংলাদেশের সিনিয়র সাংবাদিক মনির হায়দারের মতে, এবারের জাতিসংঘ সম্মেলনে মর্যাদাশীল এক নতুন বাংলাদেশকে দেখবে বিশ্ব। তিনি জানান, জাতিসংঘে ডক্টর ইউনূসের বক্তব্যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পাশাপাশি গত 1.5 দশকে আওয়ামী লীগের দুঃশাসনের কথাও উঠে আসবে। এছাড়া বক্তব্যে উন্নত দেশগুলোর কিভাবে বাংলাদেশে বড় বিনিয়োগ করতে পারে তারও একটি দিক নির্দেশনা থাকবে বলে মনে করছেন তিনি। বাংলাদেশ একটা নিপীড়ন, ভিন্নমত দমন, মিডিয়ার স্বাধীনতা এগুলো এখন ত্বরান্বিত ছিল। এইবার বিশ্ববাসী বা বিশ্ব নেতারা জানতে পারবেন যে বাংলাদেশ সে অবস্থা থেকে উত্তরণ ঘটেছে, বাংলাদেশ গণতন্ত্রের পথে নবযাত্রা শুরু করবার প্রক্রিয়ায় আছে এবং এবার বাংলাদেশের সামনে যে সম্ভাবনার একটা অপার সম্ভাবনার হাতছানি আছে তিনি সেটা জানাবেন এবং তাদের সহায়তা। আগামী 27 সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। এমন একটি সময় এবার এই ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে, যখন কিছুদিন আগেই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে এবং যে সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর বিশেষ ইতিবাচক সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। তাই এই ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্র সহ এই পশ্চিমা দেশগুলোর এবার বিশেষ ইতিবাচক নজর থাকবে বলেই ধারণা করা হচ্ছে। মাহমুদ রাকিব, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জাতিসংঘের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের সম্ভাবনা নেই, তবে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। জানান, এ বছরের সাধারণ অধিবেশন বৈষম্যহীন বাংলাদেশকে তুলে ধরার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
ব্রিফিংয়ে তিনি আরও জানান, আগামী ২৭ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ অধিবেশনে বক্তব্য দিবেন। তার বক্তব্যে উঠে আসবে ছাত্র জনতার বিপ্লবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেবার প্রেক্ষাপট ও পরিকল্পনা, আন্তর্জাতিক শান্তি রক্ষা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, সম্পদ পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, ফিলিস্তিন সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়। সাইডলাইনে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপালের প্রধানমন্ত্রী, জাতিসংঘের মহাসচিবের সাথে বৈঠক করার কথাও রয়েছে। সময় জটিলতায় নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের সুযোগ নেই উল্লেখ করে উপদেষ্টা জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার একটি দ্বিপাক্ষিক বৈঠক হবার কথা রয়েছে। এছাড়াও এই সফরে গুরুত্ব পাবে রোহিঙ্গা সমস্যা সমাধানের বিষয়টিও। গত ৮ বছরে রোহিঙ্গা প্রত্যাবাসনে সামান্যতম অগ্রগতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, প্রত্যাবাসন ছাড়া এই সংকট সমাধানের কোনো সুযোগ নেই। এই সরকারের ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড, এটা নিয়ে কথাবার্তা হবে। আমাদের যেসব কমিটমেন্ট আছে সেগুলো নিয়ে কথাবার্তা হবে। এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাকে অবহিত করবেন। তারপরে যে আমরা যে ইতিমধ্যে মানবাধিকার বিষয়ে যে অগ্রগতি সাধন করছি, আপনারা জানেন যে আমরা একটা চুক্তিতে ইতিমধ্যেই পার্টি হয়েছি। এছাড়াও মানবাধিকার ইস্যুস নিয়ে কথাবার্তা হবে। আমরা একটা খোলামেলা পরিবেশে যেটা সৃষ্টি করতে যাচ্ছি দেশে বা সৃষ্টি করেছি, তাতে করে যে কেউ মানবাধিকার নিয়ে যে কোনো ইস্যুস তুলতে পারেন এখন, এবং সেগুলি যে সরকার যথেষ্ট গুরুত্বের সাথে এবং সেগুলি সমাধানে যে তৎপর থাকবে, এই কমিটমেন্ট উনি দিয়েছেন এবং দিতে থাকবেন। আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবে দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি। আপনারা জানেন যে আজকে 4 জন উপদেষ্টা কিন্তু সেই অফিস হলে যাচ্ছেন এবং চেষ্টা করছেন যে আলাপ আলোচনার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করা, যাতে শান্তি বজায় থাকে এবং যাতে আর সংঘাত বৃদ্ধি না পায়। আর্থিক খাত সংস্কার ও উন্নয়ন প্রকল্প সহ প্রায় $12 বিলিয়ন রয়েছে পাইপলাইনে। বিশ্ববাজারে এখন ঋণের নতুন সুদের হার মোটেও স্বস্তিদায়ক নয়, কিন্তু প্রতিশ্রুত ঋণের অর্থ দিয়ে দায় পরিশোধ করবে না বাংলাদেশ, বরং ঋণের অর্থ সর্বোচ্চ কল্যাণ ও লাভজনক উপায়ে ব্যবহার করতে চায় বাংলাদেশ ব্যাংক। আরো জানাচ্ছেন সেলিয়া সুলতানা। লন্ডন ইন্টার ব্যাংক অফার্ড রেট বা লাইবর ছিল বৈশ্বিক সুদহার নির্ধারণের মাপকাঠি। বিশ্বের 10 থেকে 18টি ব্যাংকে প্রতিদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন কত টাকা কী পরিমাণ সুদে ধার দিত তার উপর নির্ধারণ করে ঠিক হতো আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর দেয়া লাইবর বা বৈদেশিক ঋণের সুদের হার। গত বছর সেটি পরিবর্তন হয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো এখন ঋণ দিচ্ছে সিকিউর ওভারনাইট ফাইন্যান্সিং রেট বা সোফার পদ্ধতিতে। তাতে আমেরিকান ব্যাংকগুলোতে এক রাতের জন্য এক ব্যাংক অন্য ব্যাংকে কী হারে সুদ গুনছে তার উপর ভিত্তি করে নির্ধারিত হচ্ছে সুদের হার। ইউক্রেন রাশিয়া যুদ্ধের আগেও মাত্র 1 থেকে 2% হারে লাইবরে ঋণ পেয়েছে বাংলাদেশ, কিন্তু সোফার পদ্ধতি অনুসরণ করলে এই মুহূর্তে সোফারের রেট দাঁড়ায় 5.33%, যা গত বছর ছিল 5.31%। এর সাথে ন্যূনতম বেসিস পয়েন্ট যোগ করলে বৈদেশিক মুদ্রা ঋণের সুদের হার দাঁড়ায় 6.08%। বাজেট সহায়তায় সাধারণ সুদের হারে পরিশোধ করতে হলেও প্রকল্পভিত্তিক ঋণে সোফার পদ্ধতিতে ঋণ চিন্তার কারণ হতে পারে বলে মনে করেন আর্থিক খাত বিশ্লেষকরা। বৈদেশিক ঋণ যদি আপনি বাজেট সাপোর্টের জন্য নেন, আমার কোনো অতটা ইয়ে না। এখন বৈদেশিক ঋণ নেবেন আপনি বড় বড় মানে প্রজেক্ট করার জন্য, ওই প্রজেক্ট থেকে আপনার আর্নিং কী হবে? লোকাল কারেন্সিতে আর্নিং হবে না ফরেন কারেন্সিতে আর্নিং হবে? পার ক্যাপিটা এক্সটার্নাল ডেটও কিন্তু বেড়ে যাচ্ছে, তাই না? কিন্তু এটার সাথে আবার এখন আপনি আরেকটা সংখ্যা যোগ করে দিলেন যে ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে ঋণ নিলে তো আমরা জানি আমরা মানে ইয়াতে পাই, কি বলে একটু সাবসিডাইজ রেটে পাই। এখন যদি এটাও যদি 6.5 যদি হয়ে যায়, তার মানে এটা তো কমার্শিয়াল রেট। যেগুলো কমার্শিয়াল রেটে নিলে ডেফিনেটলি আমাদের তো রিপেমেন্ট ক্যাপাসিটি তো অত না। যখনই আমরা একটা বৈদেশিক ঋণ নিব, তাই না, তো বৈদেশিক ঋণটা তো আমাকে বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে হবে, এটা তো আমার দেশীয় ঋণ না, তাই না? বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে গেলে আমার বৈদেশিক মুদ্রার আর্নিংয়ের আমার একটা ব্যবস্থা থাকতে হবে বা সেটা পাওয়ার একটা ব্যবস্থা থাকতে হবে। এই মুহূর্তে বিদেশি দাতা সংস্থা ও পক্ষ থেকে প্রায় $12 বিলিয়ন আছে পাইপলাইনে। এর মধ্যে এডিবি ও বিশ্বব্যাংকের ব্যাংক সংস্কারে 2.25 বিলিয়ন পাবে বাংলাদেশ ব্যাংক। এছাড়া বিশ্বব্যাংকের 25 মিলিয়ন ঋণ সহায়তা থাকবে বিনিয়োগ গ্যারান্টি হিসেবে। 25 থেকে 38 বছর থাকবে পরিশোধের সময়। এছাড়া এডিবির 1.5 বিলিয়নের 50 মিলিয়নও পাওয়া যাবে সামনের বছর। আর্থিক খাত সংস্কারে ঋণ দিতে চায় যুক্তরাষ্ট্র, যেখানে সময় পাওয়া যাবে 19 থেকে 25 বছর। ফলে এই মুহূর্তে সুদের হার নিয়ে ভাবছে না বাংলাদেশ ব্যাংক। যে লোনগুলো আমাদেরকে দেওয়া হয় সেটা ন্যূনতম পক্ষে 35 থেকে 40 বছর মেয়াদে থাকে। তো
যদি দীর্ঘমেয়াদে সোফারের রেট কী দাঁড়াবে সেটা নিয়ে এখনই আসলে অ্যানালাইসিস করার সময় না। আমরা যদি বলি যে এটা খুব এক্সপেন্সিভ হবে বা আমাদের জন্য খুব এটা নেওয়া ঠিক হবে না, তাহলে এই মুহূর্তে এটা অ্যানালাইসিস করা যাবে না, কারণ এই 30 বছর বা 35 বছর সময়ে সোফারের রেট লাইবরের মতো 1%-এর নিচেও যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এটা তো বাজারকে ক্যাপচার করে। তবে সব ঋণ দিয়ে দায় পরিশোধ করা হবে না, বরং গ্যারান্টি হিসেবে ব্যবহার হলে বৈশ্বিক বাজারে যে মূল্যে জ্বালানি কেনা হয় তার চেয়ে কম দামে জ্বালানি নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের, যা শিল্প ও বিনিয়োগ খাতে জ্বালানি সরবরাহ উৎপাদন বাড়াতে সহায়ক হবে। উপকারভোগী হবে সাধারণ মানুষ। গ্যারান্টি ফ্যাসিলিটিটা দেখে যারা আমাদের কাছে তেল বা এনার্জি সংক্রান্ত বিষয় যে কমোডিটিগুলো থাকে এগুলো যারা বিক্রি করেন তারা ওই স্পট মার্কেটের হাই রেটটা নেবেন না। সেই ক্ষেত্রে ওনারা হয়তো মাল্টি ইয়ার একটা প্রাইস ধরবেন, যেটাতে আমরা কি করব, কস্ট অফ সাপ্লাইয়ের ক্ষেত্রে কিছুটা আমরা গেইন করতে পারবো। আসলে এখানে ইন্টারেস্ট রেটের কোনো বিষয় না, এটা হচ্ছে আমি যে সাপ্লাইটা পাবো সেই ক্ষেত্রে হয়তো আমার কিছু সাশ্রয় হতে পারে। গত 1.5 বছরে প্রতি মাসে $1 বিলিয়ন চাপ ছিল রিজার্ভের উপর। তবে এবার এক মাসে আন্তঃবাজার থেকে বিদেশি দায় পরিশোধ করা হয়েছে $800 মিলিয়ন। তাতে রিজার্ভে ঘটেছে ইতিবাচক প্রবৃদ্ধি। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। দেখছেন শান্তবাজার। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। শনিবার বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে 3000 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানিকারকদের আগামী 24 সেপ্টেম্বর দুপুর 12টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে। আদেশে বলা হয়েছে, এই তারিখের পর করা আবেদন গ্রহণযোগ্য হবে না। ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য যারা আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে। আগামী 8 অক্টোবর থেকে শুরু হবে দুর্গাপূজা। 2 মাসের মধ্যে সারা দেশের নদী দূষণ ও দখলমুক্ত করতে বিভাগীয় কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ব নদী দিবস 2024 ও রিভার অ্যাওয়ার্ড 2024 প্রদান উপলক্ষে পর্যটন কর্পোরেশনের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। নদী দখল ও দূষণ রোধ এবং নদী থেকে বালু উত্তোলন বন্ধে আইনের কঠোর প্রয়োগ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া পলিথিন ব্যবহার নিষিদ্ধ করে পাট শিল্পকে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, 1 ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে প্লাস্টিক ও পলিথিন মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে নদী নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা 3 ব্যক্তিকে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড 2024 প্রদান করা হয়। দেশের বাইরে খবর, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা ইব্রাহিম আকিল সহ অন্তত 14 জন নিহত হয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে, শুক্রবার বৈরুতে ঘনবসতিপূর্ণ একটি আবাসিক এলাকায় এই হামলা হয়। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে লেবাননে যোগাযোগ যন্ত্রের বিস্ফোরণকে জঙ্গি হামলা হিসেবে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ হাবিব। বিস্ফোরণে লেবাননে ইরানের রাষ্ট্রদূতের আহত হওয়ায় এই ঘটনার নিন্দা জানিয়ে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি বলেছেন, ইসরায়েল সহ্যের সব সীমা অতিক্রম করেছে। এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা থেকে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এর সাথে শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon.